আসসালামু আলাইকুম। আজকে এখন হচ্ছে 9টায় নবম ব্যাচের ক্লাস। ঠিক আছে জুলাস ভাই, আমরা 30 মিনিটের মধ্যে জি ক্লাস শেষ করতে পারি নবম ব্যাচের, তাহলে ঠিক জি সাড়ে জি নয়টা থেকে সেকেন্ড হ্যাঁ সেমিস্টারের হ্যাঁ ক্লাস শুরু করব, কারণ হচ্ছে আমাদের তো সামনে পরীক্ষা। ঠিক আছে, জি 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 ভাই। আর 30 মিনিটের বেশি বোধ হয় নবম ব্যাচে লাগবে না। আর সেকেন্ড সেমিস্টারের যে পড়াশোনাগুলো সেখানে 30 মিনিটের বেশি লাগবে, কারণ আমরা একটা যে প্রশ্ন পড়বো, একে অপরকে ধরবো, ওটা বারবার পড়বো। ঠিক আছে, আর নবম জি ব্যাচে জি তো অনলাইন ক্লাস হচ্ছে, আর ওটাও তো গ্রুপ স্টাডিতে একটু বেশি সময় লাগবে। এই জন্য আচ্ছা ভাইয়া। আমরা 30 মিনিটে শেষ করবো ইনশাল্লাহ। সাড়ে নটা থেকে আপনি থাকবেন সেকেন্ড সেমিস্টারে। ওকে ওকে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা জি, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, হ্যালো আজকে অর্গানাইজেশনাল, জি সোনিয়া আপা বলেন। স্যার, দশম ব্যাচের ক্লাস কখন থেকে শুরু হবে? দশম ব্যাচের ক্লাস কিন্তু এখন চলতেছে। আপনাদের মৌলিক ব্যবস্থাপনা শেষ করছি এবং একটা রুটিন অনুযায়ী আমরা শনিবারের দিন পরিসংখ্যান পড়ছি। স্যার আজকে আমি পড়তেছে অর্গানাইজেশনাল বিহেভিয়ার। জি জি, সোনিয়া আপা স্যার বলেন। বুঝলি? স্যার আমি আজকে ফার্স্ট ক্লাস, আর হ্যাঁ কখনো করি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আজকে ফার্স্ট ক্লাস আপনার, এর আগে আপনি জয়েন করেন নাই তাই তো? না না স্যার, না না। বুঝতে পারছি। ঠিক আছে, শোনেন আমি কি বলি। মৌলিক ব্যবস্থাপনাটা শেষ হয়েছে আপনাদের, পরিসংখ্যান 4টা ক্লাস হয়েছে, আজকে অর্গানাইজেশনাল বিহেভিয়ারের একটা ক্লাস হয়েছে। মোটামুটি যারা শুরু থেকে ছিলেন তারা এই রুটিনটাও জানেন, ক্লাসের কখন কোনটা হয়েছে সেটা তারা জানেন। এখন একটা বিষয় হচ্ছে আপনি লেট করে ফেলার নাই। আমরা প্রতিদিনই এটা কন্টিনিউয়াসলি চলবে, মানে একটা সাবজেক্ট আমরা বারবার শেষ করব। কাজে আপনি আচ্ছা, আজকে থেকে শুরু করেন, যেটা আপনি মিস করছেন ওটা আবার হবে ক্লাস। ওকে ঠিক আছে, ওকে স্যার। ওকে স্যার, ঠিক আচ্ছা আছে। আচ্ছা। আর আর যদি আপনি চান পিছনের ভিডিওগুলো দেখে আমাদের সাথে চলে আসবেন, তাহলে আপনি খুব সহজে ভিডিওগুলো আমার কাছ থেকে নিয়ে নিন। আপনি ওগুলো দেখে আপনি আমাদের সাথে সাথে চলে আসবেন। তা আজকে জি আমরা অর্গানাইজেশনাল বিহেভিয়ারের দ্বিতীয় অধ্যায় পড়ব, ব্যক্তিক আচরণ। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায়টা মোটামুটি সহজ। তারপরে অনেকগুলো চ্যাপ্টার আছে একটু বোঝার, আপনারা বুঝতে পারলে অর্গানাইজেশনাল বিহেভিয়ার একবারে 80-তে 80 চোখ বুঝে লিখে দিয়ে আসবেন। ঠিক আছে, খুব বেশি বড় করে ব্রডলি লেখা লাগে না এই অধ্যায়, এই বইতে অর্গানাইজেশনাল বিহেভিয়ারে। ঠিক আছে, তা আমরা দ্বিতীয় অধ্যায় দেখি কোন কোন প্রশ্ন নবম ব্যাচের জন্য এবং দশম ব্যাচের জন্য ইম্পর্টেন্ট। আপনারা একটু সেটা একটু মনে রাখবেন, আমি বলতেছি। দেখেন, আচ্ছা আমরা প্রথম যে প্রশ্নটা পড়বো আজকে, সেটা হলো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন, 1 নাম্বার। এই 1 নাম্বার প্রশ্নটা দশম ব্যাচের যারা আছেন তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে করেন তাদের আসবে দশম ব্যাচের যারা আছেন। ঠিক আছে, এরপরে আমরা 2 নম্বর প্রশ্নটা নবম ব্যাচের যারা আছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা দুইটাই পড়বো। 1 নাম্বারটা প্রথমে শুরু করি। দেখেন, এখানে বলছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্যগুলো কি। সবসময় মনে রাখবেন, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্য মাত্র 4টা। আরো থাকতে পারে কিন্তু মৌলিক বৈশিষ্ট্য 4টা, মূলত 4টা। ঠিক আছে, তো এই 4টা বইতে অনেক বড় বড় করে দেওয়া আছে, আপনি নোটে যেভাবে ছোট করে দেওয়া সেখান থেকে আপনি পড়তে পারেন। প্রথমে ভূমিকা, শেষে উপসংহার, মাঝে 4টা পয়েন্টস। ঠিক আছে, দেখেন, জন্মগতভাবেই মানুষ কিছু শারীরিক ও মানসিক গুণাবলী পিতামাতা কিংবা পূর্বপুরুষদের কাছ থেকে পেয়ে থাকে। এই উপাদানগুলোকে আমরা ব্যক্তিগত বৈশিষ্ট্য বলে থাকি। ভূমিকাটা একবারে সহজ। আমরা জন্মগতভাবে পিতামাতার কাছ থেকে বা পূর্বপুরুষদের কাছ থেকে যে শারীরিক ও মানসিক দুটা জিনিস পাই, সেটাই হলো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্য। ঠিক আছে, সবাই একটু মিউট করে রাখেন, কারণ বাসা বাড়ির আশপাশে শব্দ আসে তো। সবাই মিউট করে রাখবেন, যখন কথা বলবেন তখন আনমিউট করবেন। ওকে ওকে। নোটটা কোন জায়গায় জানি? আচ্ছা, সামনে একবারে সামনেই দেখেন, স্ক্রিনের সামনে মিউট আনমিউট লেখা।
টেলিগ্রামে ঠিক আছে, হয়েছে সোনিয়া আপা, থ্যাংক ইউ। দেখেন, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্য চারটা। এক নম্বর হচ্ছে কি বয়স, 2 নম্বর লিঙ্গ, 3 নম্বর জাতি, 4 নম্বর বুদ্ধিমত্তা। মানে আমরা বয়সটা পাই উত্তরাধিকার সূত্রে, মানে হচ্ছে বাবা মার কাছ থেকে জন্ম নিয়েই তো আমরা বয়সটা পেলাম। আবার লিঙ্গটা পাচ্ছি, জাতিটা পাচ্ছি আমরা যে কোন জাতির সেটা কিন্তু বাবা মার কাছ থেকে। মানে এই জাতির আবার বিভিন্ন ধরন আছে, যেমন গায়ের রং, এটা আমার জাতি ভেদ বোঝায়। আবার আমি বাঙালি জাতি, এই বিভিন্ন জাতি ভেদ আছে, ঠিক আছে, এইটা আর কি। আর 4 নম্বর হচ্ছে বুদ্ধিমত্তা, অর্থাৎ মানুষের বুদ্ধিটা কেমন হবে সেটা কিন্তু পিতামাতার কাছ থেকে অনেকটা আসে, খানিকটা আসে, ঠিক আছে। এই 4টা জিনিস। তাহলে ক নম্বরে কি আছে দেখেন, বয়স। মানুষের মানসিক বিকাশ বয়সের সঙ্গে পরিবর্তিত হয়। শিশুকালে জ্ঞানের গ্রহণ ক্ষমতা এবং প্রতিক্রিয়া কম থাকে, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বোধ ও সচেতনতা বাড়ে, ফলে কর্মক্ষমতা এবং বুদ্ধিমত্তার উপর প্রভাব পড়ে। এখানে দেখেন, বইতে যে প্যারাগ্রাফটা আছে সেটার যে মূল কথাটা 4টা বাক্যে, এখানে 4টা বাক্য আছে, এই 4টা বাক্য লিখলে আপনার খাতায় অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। এভাবে আপনি ছোট করে আনবেন, তা না হলে লিখতে সমস্যা হবে। আমি আবার পড়ি, বয়সে কি আছে, মানুষের মানসিক বিকাশটা বয়সের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। শিশুকালে জ্ঞানের গ্রহণ ক্ষমতা এবং প্রতিক্রিয়া কম থাকে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে বোধ এবং সচেতনতা বাড়ে, ফলে কর্মক্ষমতা এবং বুদ্ধিমত্তার উপরে বিষয়টা প্রভাব পড়ে। ঠিক আছে। এখানে আপনি সহজ বাংলায় যদি লিখে দেন, যে বয়সের পয়েন্টে যদি লিখে দেন যে উত্তরাধিকার সূত্রে আমরা যে বৈশিষ্ট্যটা পাই সেটা হলো বয়স আমরা পেয়ে থাকি, এই কথাগুলো খুব নর্মাল হয়ে যায়। আমরা যেহেতু এমবিএ লেভেলের বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঠিক আছে, কাজেই আমাদের এখানে কথাটা একটু ভালো মানের হবে। এই যেভাবে আছে সেভাবে লিখবেন। 2 নম্বরে কি আছে, লিঙ্গ। দেখেন, জন্মের পূর্বে লিঙ্গ নির্ধারিত হয়, গবেষণায় দেখা গেছে। এখানে কিন্তু আপনি খালি মানে নর্মাল কিছু লেখেন না, এখানে কিন্তু আপনার মানে গবেষণায় কি আছে এই বিষয়গুলো খুব মানে উন্নত মানের কথাগুলো লিখতে হবে, ঠিক আছে। গবেষণায় দেখা গেছে নারী সাধারণত লাজুক এবং সংযমী হয়, তবে কর্মদক্ষতায় নারী পুরুষের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই। কর্মদক্ষতা শারীরিক শক্তি দুটা কিন্তু আলাদা। অনেক সময় শারীরিক শক্তির প্রয়োজন হয় না কর্মদক্ষতা দেখাতে, কাজেই এখানে কর্মদক্ষতায় নারী পুরুষের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই, এটা লিখবেন আপনি। আর একটা কথা লিখতে পারেন, নারী লাজুক ও সংযমী হয়। আচ্ছা, 3 নম্বর বাক্যে কি আছে, শারীরিক শক্তির প্রয়োজন হয় এমন কিছু কাজ বাদে বাকি সব ক্ষেত্রে ব্যবধান মূলত, লাস্ট বাক্যটা খুব ইম্পর্টেন্ট, আপনাকে মূল কথাগুলো বুঝতে হবে। শারীরিক শক্তির প্রয়োজনে এমন কিছু কাজ বাদ দিয়ে বাকি ক্ষেত্রে ব্যবধান, মানে নারী পুরুষের মধ্যে ব্যবধানটা মূলত সামাজিকীকরণ এবং শিক্ষার ফলে সৃষ্টি হয়। মানে সমাজে কন্যা সন্তানকে যেভাবে গড়া হয়, যেভাবে বোঝানো হয়, বা পুরুষদের যেভাবে গড়া হয় বোঝানো হয় সেইভাবে সে গড়ে, সেটা হচ্ছে সামাজিকীকরণ। আর শিক্ষা, নারীকে যদি শিক্ষা না দেওয়া হয়, কম দেওয়া হয়, তাহলে সে পুরুষের মতন বড় বড় চাকরি করতে পারবে না। আর শিক্ষা দিলে সে পুরুষের চেয়েও বড় ভালো চাকরি করতে পারবে। এইটা হচ্ছে তফাৎ। মানে এখানে বলা হয়েছে যে শারীরিক শক্তির প্রয়োজন এমন কিছু কাজ বাদ দিয়ে বাকি সব ক্ষেত্রে পার্থক্যটা মূলত সামাজিকীকরণ এবং শিক্ষা সৃষ্টি করে দেয়। তাহলে বয়স এবং লিঙ্গে যা যা আছে যদি বুঝতে পারেন, বানাই লিখলেও লিখতে পারবেন। এবার 3 নম্বর আছে কি দেখেন, জাতি। জাতি অনুযায়ী মানুষের বাহ্যিক বৈশিষ্ট্য ভিন্ন হয়, যেমন গায়ের রং, চুল, চোখ, দৈহিক গঠন ইত্যাদি। আমাদের বাঙালিদের একরকম, আদিবাসী যারা আছে তাদের একরকম, ঠিক আছে, ইউরোপ আমেরিকার লোকদের একরকম। তার মানে জাতি অনুযায়ী গায়ের বৈশিষ্ট্যটা ভিন্ন হয়, এটা কিন্তু আমরা উত্তরাধিকার সূত্রে পাই। জাতিগত পার্থক্যে আচরণেও ভিন্নতা দেখা যায়। আপনি শুধুমাত্র দৈহিক পার্থক্যের কথা লিখবেন না, আপনার একটা প্যারাগ্রাফ লিখতে 2টা-3টা বাক্য লাগবে, ঠিক না? তা আপনি আগের থেকে ঘাটাঘাটি করে বের করে যাবেন যে কোন কোন বাক্যটা আপনি লিখতে যাচ্ছেন। একটা বাক্য লিখবেন যে জাতি চুল, রং, চোখ, দৈহিক গঠন ইত্যাদি জাতিগত কারণে ভিন্ন হয়। আর একটা কথা লিখবেন, জাতিগত পার্থক্য শুধুমাত্র দৈহিক বৈশিষ্ট্যে দেখা যায় তা না, এটা আচরণেও দেখা যায়। যেমন আধুনিক বিশ্বে জাতিভিত্তিক বৈষম্য হ্রাস পাচ্ছে, কর্মক্ষেত্রের প্রভাব কমছে। এখানে 3টা বাক্য কিন্তু 3 রকম। প্রথম বাক্যে চোখ গায়ের বৈশিষ্ট্যে প্রকাশ পাবে জাতিগত বৈশিষ্ট্য, সেটা বলছে। দ্বিতীয় বাক্যে বলছে জাতিগত বৈশিষ্ট্য শুধু গায়ের বৈশিষ্ট্যে প্রকাশ পায় না, মানসিক বৈশিষ্ট্য প্রকাশ পায়। তৃতীয় বাক্যে আবার বলে দিচ্ছে একটা খুব ভালো কথা, বলছে যে আধুনিক বিশ্বের জাতিগত যে বৈষম্য, মানে কে কালো কে সাদা, এইটা এখন এই বৈষম্যটা হ্রাস পাচ্ছে, মানে এই বৈষম্যটা কেউ দেখে না, কর্মক্ষেত্রে যার যার যোগ্যতাটাকেই দেখে। তবে এটাই আচ্ছা, তবে যাব না। এবার দেখেন ঘ নাম্বারে আছে কি, বুদ্ধিমত্তা। বুদ্ধিমত্তা হলো সমস্যা সমাধানের ক্ষমতা, এটি জন্মসূত্রে প্রাপ্ত হলেও, এখানে একটা কথা আপনি লিখবেন যে বুদ্ধিমত্তাটা জন্মসূত্রে পাই, এখানে বলছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্য বুদ্ধিমত্তা। তবে আপনি তো সঠিক কথাটাও লিখে দিবেন
যেটা জন্মসূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্য হলো পরিবেশ, অভিজ্ঞতা এবং পারিবারিক পটভূমির উপর এই বুদ্ধিমত্তারা নির্ভর করে। গবেষণায় কি দেখা গেছে? পিতামাতার সামাজিক অর্থনৈতিক অবস্থান সন্তানের বুদ্ধিমত্তার উপর প্রভাব ফেলে। যে পিতা শিক্ষক, দেখবেন যে তার সন্তান কিন্তু খুব ছোটবেলা থেকেই খুব ভালো, তার আইকিউটা খুব বেশি হয়। হতে পারে মানে কৃষকের বাবা সন্তান যে হবে না তা কিন্তু না। সাধারণভাবে দেখা গেছে গবেষণায় যে যে পিতামাতার সামাজিক অর্থনৈতিক অবস্থানটা খুব ভালো, তার বুদ্ধিমত্তাটা একটু বেশি প্রভাব পড়ে সন্তানের উপরে, ঠিক আছে? এই যেমন পেশাজীবীর সন্তানের গড় আইকিউটা বেশি হয়। তো এই হলো মূল কথা। বইটা আরো মোটা করে আছে, আপনারা এতটুকু লিখলেই যথেষ্ট। উপসংহারে কি বলছে? উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্য মানুষের বিচিত্র আচরণের জন্য যেমন প্রভাব বিস্তার করে, ঠিক তেমনি ভাবে সমাজ জীবন হতে শিক্ষালব্ধ অভিজ্ঞতা ব্যক্তির আচরণে প্রভাব ফেলে। ঠিক আছে, মানে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যে বৈশিষ্ট্য আপনি পাচ্ছেন সেটা যেমন আপনার আচরণে প্রভাব ফেলবে, তেমনি ভাবে আপনি লেখাপড়া করে যেটা পাবেন সেটাও প্রভাব ফেলে, সে কথাটা বলছে এখানে। মানে উপসংহারে এই শিক্ষার কথাটাও আনছে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা আপনারা সবাই ইনশাল্লাহ পারবেন, এটা 10ম ব্যাচের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার যে প্রশ্নটা আমরা পড়বো সেটা হচ্ছে মানুষের শিক্ষালব্ধ বৈশিষ্ট্য। উত্তরাধিকার গেলে এবার শিক্ষার মাধ্যমে আমরা কোনটা কোনটা পাই দেখেন। শিক্ষার মাধ্যমে আমরা অনেক দক্ষতা পাই, তার মধ্যে বইতে আছে 7টা, এই 7টা কিন্তু বইতে আছে। তবে বইতে কিন্তু শুধুমাত্র এই ব্যক্তিত্ব, অভিপ্রায়, মূল্যবোধ এগুলো দেওয়া আছে, এই ডিটেলস ব্যাখ্যা বইতে নাই। আপনারা যদি বই কারোর সামনে থাকে দেখেন, আপনাদের বিশদ ব্যাখ্যাটা আপনাদের দরকার, এই জন্য আমি এখানে বিশদ ব্যাখ্যাটা আনছি। ব্যক্তিত্বে আপনি কি লিখবেন, আগে ভূমিকাটা পড়ি দেখেন। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত উপযুক্ত বৈশিষ্ট্যগুলি মানুষের বিচিত্র আচরণের জন্য যেমন প্রভাব বিস্তার করে, তেমনি ভাবে সমাজ জীবন হতে শিক্ষালব্ধ অভিজ্ঞতা ব্যক্তির আচরণে প্রভাব বিস্তার করে। আমি এই যে উপসংহার, এটার উপসংহারটাকে এটার ভূমিকা বানাইছি, এইভাবে আপনাকে বানাইতে হবে ভাই। মানুষের শিক্ষালব্ধ বৈশিষ্ট্যগুলো নিচে আলোচনা করা হলো, এটার উপসংহার, এটার বৈশিষ্ট্য, সরি ভূমিকা। শিক্ষালব্ধ বৈশিষ্ট্যগুলো নিচে আলোচনা করা হলো, বুঝতে পারতেছেন? কারো কোনো প্রশ্ন থাকলে করবেন কিন্তু, ঠিক আছে? তা না হলে কিন্তু ভালো হয় না, মানে একমুখী হয়ে যায় কমিউনিকেশনটা। আপনারা প্রশ্ন করবেন তাহলে ভালো হবে। এবার আমরা পয়েন্টস গুলো আগে মুখস্থ করব, আপনারা মুখস্থ করেন। দেখেন, প্রথম বৈশিষ্ট্যটা কি? ব্যক্তিত্ব। লেখাপড়ার মাধ্যমে, শিক্ষার মাধ্যমে আপনি প্রথমে যেটা পান সেটা হলো ব্যক্তিত্ব, পার্সোনালিটি। 2 নম্বর হচ্ছে অভিপ্রায়, মোটিভ। 3 নম্বর হচ্ছে মূল্যবোধ। 4 নম্বর হচ্ছে পরিবেশ। 5 নম্বর হচ্ছে মনোভাব। 6 নম্বর হচ্ছে দক্ষতা। 7 নম্বর হচ্ছে প্রত্যক্ষণ। এই প্রত্যেকটা কি এটা আপনাদের ভিতরে আমি বুঝাই দিব, তা আপনারা আগে জাস্ট পয়েন্টস গুলো একটু দেখেন। প্রথমে আমরা পাই, আঙ্গুল গুনেন, ব্যক্তিত্ব পাই, অভিপ্রায়, মূল্যবোধ, পরিবেশ, মনোভাব, দক্ষতা, প্রত্যক্ষণ। এই 7টা জিনিস আপনি লিখবেন, 7টা পয়েন্টস বইতে আছে, ব্যাখ্যা নাই, ব্যাখ্যা এখান থেকে পড়েন। ব্যক্তিত্বটা কি দেখেন। ব্যক্তিত্ব হলো মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য যা তার আচরণ, চিন্তা, অনুভূতি এবং মনোভাবের মাধ্যমে প্রকাশ পায়। বুঝতে পারছি আমরা? এখানে ভাই একটা জিনিস কি হয়, একটা সমস্যা পড়বেন এখানে, সেটা হচ্ছে ব্যক্তিত্ব, অভিপ্রায়, মূল্যবোধ। মানে এই জিনিসগুলো লিখতে গেলে আপনি তফাৎ করতে পারবেন না। মানে খাতায় লেখার সময় ব্যক্তিত্বে যা লিখছেন দেখা যাচ্ছে একই জিনিস অভিপ্রায় চলে আসছে, মূল্যবোধে চলে আসছে, মনোভাবে চলে আসছে। মানে কোনটা যে কি এটা আমরা বুঝতেছি, কিন্তু লেখাটা কিন্তু আপনাকে এখন যদি বলি ভাই এটা একটু করে দেন তো, তাহলে এক একজন এক এক রকম তফাৎ করবে। কাজেই মনোযোগ দিবেন যে ব্যক্তিত্ব বলতে আমরা কি বুঝি, এখানে তাই লিখবেন। অভিপ্রায় বলতে কি বুঝি, শুধু তাই লিখবেন। ঠিক আছে, মনোযোগ দিয়েন। ব্যক্তিত্ব হলো মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, প্রত্যেকটাই চারিত্রিক বৈশিষ্ট্য, এমন একটা চারিত্রিক বৈশিষ্ট্য যা তার মানে ব্যক্তির আচরণ, চিন্তা, অনুভূতি ও মনোভাবের মাধ্যমে প্রকাশ পায়। বুঝতে পারছেন? মানে আপনি কি ভাবেন, আপনার সেটা আচরণের মাধ্যমে, মনোভাবের মাধ্যমে, চিন্তার মাধ্যমে, কাজের মাধ্যমে প্রকাশ পাবে। সেটাই হলো আপনার ব্যক্তিত্ব। এটি একটি দীর্ঘমেয়াদী এবং সমষ্টিগত বৈশিষ্ট্য। এই যে দ্বিতীয় বাক্যটা কি বলছে, দীর্ঘমেয়াদী, মানে ব্যক্তিত্বটা কিন্তু হুট করে হয় না, একদিনে গড়ে ওঠে না, দীর্ঘমেয়াদী এবং সমষ্টিগত বৈশিষ্ট্য। মানে কি বলেন তো? সমষ্টিগত বৈশিষ্ট্য মানে হলো এটা দীর্ঘদিনের জীবনের অভিজ্ঞতা বা পারিবারিক কালচার অথবা এবং আপনার শিক্ষা, মানে সবকিছু মিলে, সমষ্টিগত মানে সবকিছু মিলে এই ব্যক্তিত্বটা গড়ে ওঠে। প্রথম বাক্য দ্বিতীয় বাক্যে কি বলা আছে সেই জিনিসটা মনে রাখেন, তাহলে প্যারাগ্রাফটা হয়ে যাবে। লাস্ট বাক্যে বলছে কি, ব্যক্তিত্বের মাধ্যমে মানুষ তার সামাজিক সম্পর্ক, আত্মবিশ্বাস এবং পরিস্থিতির প্রতি প্রতিক্রিয়া প্রদর্শন করে।
ব্যক্তিদের মাধ্যমে মানুষ কি করে? আপনার সাথে আমার সম্পর্ক সামাজিক সম্পর্ক। আপনি এই যে আমি পড়াচ্ছি, কথা বলতেছি আপনাদের 10 জনের সামনে, এটা একটা আত্মবিশ্বাস। আর একটা কি? পরিস্থিতির প্রতি প্রতিক্রিয়া। হুট করে এখন নেট ডিসকানেক্টেড হয়ে গেল, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া দেখাতে হবে না আমাদের? তাহলে 3টা জিনিস ব্যক্তিত্ব আমাদের মধ্যে গড়ে তোলে। এই পয়েন্ট যদি এভাবে আমি যেভাবে 3টা বাক্যকে ভাঙলাম, এভাবে যদি আপনারা বোঝেন, তাহলে এই 3টা বাক্য পরীক্ষার সময় আপনার মনে এসে যাবে। অভিপ্রায়, এবার আমরা অভিপ্রায়ে চলে যাচ্ছি। দেখেন, অভিপ্রায় হলো মানুষকে কোনো কাজ করতে উদ্বুদ্ধ করার অভ্যন্তরীণ তাগিদ বা উদ্দেশ্য। বুঝতে পারছেন? আপনি পড়তে বসছেন, এই যে পড়তে বসছেন, এটার পিছনে তো মোটিভ কাজ করছে, তাই না? তাগিদ বা আপনার মধ্যে একটা তাগিদ সৃষ্টি করা হয়েছে, ঠিক আছে? এটা আমি করছি, এটি মানুষের চিন্তা এবং আচরণের পিছনে মূল প্রেরণা হিসেবে কাজ করে। তার মানে মোটিভটা আপনার চিন্তা এবং আচরণের পিছনে মূল প্রেরণা হিসেবে কাজ করে। প্রথম 2টা বাক্যে একটা পর্ব শেষ। দ্বিতীয় বাক্যে কি বলছে, তৃতীয় বাক্যে কি বলছে দেখেন, শিক্ষা অভিজ্ঞতার মাধ্যমে অভিপ্রায় বিভিন্নভাবে পরিবর্তিত হয়। মানে আপনার আমার অভিপ্রায় শিক্ষা এবং অভিজ্ঞতার মাধ্যমে চেঞ্জ হতে পারে। এবং একজন মানুষ তার লক্ষ্য অর্জনে কতটা মনোনিবেশ করবে, মানে আপনি এমবিএটা ভর্তি হয়েছেন, এটা শেষ করার জন্য কতটা মনোনিবেশ করবেন, তা কিন্তু এই অভিপ্রায়ের উপর নির্ভর করবে। বুঝতে পারছেন? এবার 3 নম্বরে কি আছে দেখেন, মূল্যবোধ। মূল্যবোধ হলো সমাজ বা সংস্কৃতি থেকে অর্জিত বিশ্বাস বা নীতির সমষ্টি। যেমন আমরা ধর্মীয় যে রীতিনীতিটা, আমরা নামাজ পড়ি, ইবাদত বন্দেগী করি, এটা আমরা কোথা থেকে পাইছি? এটা আমরা ধর্মীয় মূল্যবোধ থেকে পাইছি। আবার যে সত্য কথা বলি, এটা কোথা থেকে পাইছি? ধর্মীয় মূল্যবোধ থেকে। আবার আপনার সংস্কৃতিতে যে শ্রদ্ধাবোধ আছে, যে সহনশীলতা আছে, আপনার পরিবারে যে শ্রদ্ধাবোধ সহনশীলতা আছে, সেটা কিন্তু পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ। তাহলে মূল্যবোধটা বুঝতে পারছেন? মূল্যবোধ হচ্ছে সমাজ, ধর্ম, শিক্ষা থেকে যে জিনিসটুকু আপনি গ্রহণ করেন, ঠিক আছে, সেটা মূল্যবোধ। এই মূল্যবোধটা কি করে দেখে? মানুষের জীবনধারা, সিদ্ধান্ত গ্রহণ এবং কর্মকাণ্ডে প্রভাব ফেলে। এটি মানুষের নৈতিক মানদণ্ড নির্ধারণ করে। যেমন ধর্মীয় মূল্যবোধটা, সত্য কথা বলার মূল্যবোধটা আপনার নৈতিক মানদণ্ড নির্ধারণ করে দিচ্ছে। আপনার আচরণ এবং আপনার সম্পর্ক, আপনি আমার সাথে যেভাবে সম্পর্কিত, আপনি আমার সাথে যদি সবসময় মিথ্যা কথা বলেন, তাহলে আপনার সাথে সম্পর্ক থাকবে না। তার মানে সম্পর্ক নির্ধারণ করে দেয় কে? মূল্যবোধ। মূল্যবোধ মানুষের মধ্যে ইতিবাচক বা নেতিবাচক মনোভাব সৃষ্টি করতে সাহায্য করে। যেমন আপনার মূল্যবোধটা যদি নেতিবাচক মূল্যবোধ হয়, যে মিথ্যা কথা মাঝে মধ্যে একটু বলা দরকার, একটু ফাঁকি টাকি মারা দরকার, তাহলে আপনার মূল্যবোধ কিন্তু ওইভাবে আপনার মনোভাব সৃষ্টি করে দিবে। বুঝতে পারছেন? 4 নম্বরে কি আছে? পরিবেশ। হ্যালো স্যার, আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি, শোনা যাবে। এবার দেখেন, 4 নম্বর আছে পরিবেশ। পরিবেশ হলো সেই বাইরের প্রভাব বা পরিস্থিতি যা মানুষের জীবনে শিখন, বিকাশ এবং আচরণকে প্রভাবিত করে। শারীরিক, সামাজিক, সাংস্কৃতিক উপাদানগুলোর সমষ্টি। একটা পরিবেশ শারীরিক, সামাজিক, সাংস্কৃতিক উপাদানগুলোর সমষ্টি, যা মানুষকে বিভিন্ন রকম শিক্ষা এবং অভিজ্ঞতা প্রদান করে। দেখেন, শিক্ষার বৈশিষ্ট্য কেন পরিবেশ? শিক্ষা, আপনার শিক্ষাটা আপনার যে ঘরের পরিবেশ বলেন, আপনার দৈহিক পরিবেশ বলেন, আপনার সামাজিক পরিবেশ বলেন, সবকিছু কিন্তু আপনার শিক্ষাটাই গড়ে দিবে। কাজেই শিক্ষার মাধ্যমে পাওয়া একটা বৈশিষ্ট্য বা একটা উপাদান হলো পরিবেশ। যেমন যে শিক্ষিত, তার কাছ থেকে আমরা ভালো পরিবেশ আশা করি, আর যে কম শিক্ষিত বা একেবারে শিক্ষিত না, তার কাছ থেকে আমরা ভালো পরিবেশ আশা করি না অনেক সময়। তার মানে শিক্ষার উপাদান পরিবেশ, মানে শিক্ষা লব্ধ বৈশিষ্ট্য পরিবেশ। বুঝতে পারছেন? পরিবেশ মানুষের নতুন দৃষ্টিকোণ এবং ধারণা শিখতে সহায়তা করে। 5 নম্বরে আছে মনোভাব। মনোভাব হলো ব্যক্তির নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা পরিস্থিতির প্রতি। আচ্ছা, মনোভাবটা কি দেখেন, এই যে ক্লাস নিচ্ছি, ক্লাস হচ্ছে, এই ক্লাসের প্রতি আমরা যে 20 জন এখানে আছি, 25 জন এখানে আছি, এখানে আমাদের কিন্তু এক একজনের এক এক রকম মনোভাব। কেউ বলতেছেন না খুব ভালো উপকার হচ্ছে, কেউ বলতেছেন না এই ফালতু কাজ, ঠিক না? কাজে দেখেন, আমরা 20 জনের 20 রকম মনোভাব, এটাই হলো মনোভাব। আর এই মনোভাবটা কি করে জানেন? এই যে কোনো বস্তু, ঘটনা, পরিবেশ, পরিস্থিতি বা যে কোনো ব্যক্তির উপর আপনার আচরণটা নির্ধারণ করে দিবে। মানে আমার ক্লাসের উপর আপনার যে মনোভাব, সেইটা কিন্তু আপনার মেসেজের মাধ্যমে, আপনার কথার মাধ্যমে ফুটে উঠবে।
ঠিক আছে, মনোভাব বুঝতে পারলেন? এটি মানুষের মনোভাবটা কি করে দেখেন, এটি মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং শিক্ষার ভিত্তিতে গড়ে ওঠে, তার আচরণকে প্রভাবিত করে। মনোভাবটা ব্যক্তির আচরণকে কি করে, প্রভাবিত করে। মনোভাবের মাধ্যমে মানুষের চারিত্রিক গঠন এবং অন্যান্যদের প্রতি তার আচরণের পরিবর্তন ঘটে। 5টা। তাহলে পরীক্ষায় যদি 8 মার্কে আসে, আপনি অন্তত 7টা তো লিখতে হয়। আপনি এখান থেকে এই পয়েন্টে যা আছে এখান থেকে আরো কমাবেন দরকার হয়। হ্যাঁ, এখানে যদি 4টা বা 5টা বাক্য থাকে আপনি 3টা দেন, তাহলে তো আপনার একটা প্যারাগ্রাফ হয়ে গেল। ঠিক আছে, আমরা শিক্ষার মাধ্যমে 5টা বৈশিষ্ট্য পাইছি, এবার আর 2টা আছে, 2টা পড়ি দেখেন। দক্ষতা। আমরা সবাই জানি যে শিক্ষার মাধ্যমে আমরা কি পাই, দক্ষতা পাই। আমরা হাতে কলমে শিখি অথবা আমরা পুঁথিগত বিদ্যার মাধ্যমে আমরা শিখি। তার মানে শিক্ষা লব্ধ বৈশিষ্ট্য হচ্ছে দক্ষতা। শিক্ষা শিখন এবং অভ্যাসের মাধ্যমে দক্ষতাটা আসে। আপনি মুখ দিয়ে পড়ে পড়ে শিখলেন, ওই শেখাটা যেটা শিখলেন সেটা কাজ করলেন, যেমন কম্পিউটার শিখলেন, বইতে লেখা নিয়মগুলো শিখলেন, হাতে অ্যাপ্লাই করলেন, এটার মাধ্যমে আপনি দক্ষ হলেন। এই দক্ষতা আবার কি করে, দ্বিতীয় বাক্যে কি বলা আছে, এই দক্ষতা আবার একে অপরকে সাহায্য করতে ভূমিকা রাখে, এবং যে কোনো জীবনে নতুন পরিস্থিতি আসলে এই দক্ষতাটা আপনার ভূমিকা রাখে। তার মানে এটি মানুষের জীবনযাত্রা এবং পেশাগত উন্নয়নেও গুরুত্বপূর্ণ। দক্ষতাটা আপনার জীবনযাত্রা এবং পেশাগত উন্নয়নে ভূমিকা রাখে। এবার প্রত্যক্ষণ, লাস্টে 7 নম্বর, প্রত্যক্ষণ বা পারসেপশন। এটা কি? প্রত্যক্ষণটা, প্রত্যক্ষ মানে কি আমরা দেখি, প্রত্যক্ষ মানে কি দেখা, তাই না? এখন প্রত্যক্ষণটা কি? প্রত্যক্ষণ মানে শুধু দেখা না। আপনি মনে করেন হুট করে একটা ঘটনা ঘটলো, ঘরের থেকে বাইরে বের হলেন, একটা ঘটনা দেখলেন, আপনি আপনার বাড়ির উঠোনে একটা ঘটনা ঘটলো, ওটা দেখে আপনিও দেখলেন আমিও দেখলাম। আমি দেখে কোনো গুরুত্ব দিলাম না, আমি মনে করলাম যে এখানে আসলে কিছুই ঘটে নাই। আর আপনি দেখে অনেক কিছু বুঝে ফেললেন। তার মানে আপনার প্রত্যক্ষণটা একরকম, আমার প্রত্যক্ষণটা একরকম। যে কোনো একটা ঘটনা আপনি যে চোখে দেখেন আমি অন্য রকম চোখে দেখি। এই যে ভিন্নতা, এটাই হলো প্রত্যক্ষণ। মানে আপনি একটা জিনিস দেখে কি অনুভব করলেন, কি শিক্ষা নিলেন ওই জিনিসটা দেখে, আপনার অভিজ্ঞতাটা কি হলো, সেটা হলো প্রত্যক্ষণ। তাহলে প্রত্যক্ষণ আসলে এই যা যা বললাম এতক্ষণ ততটুকুই লিখলে হবে। ঠিক আছে, এখানে কি আছে? প্রত্যক্ষণ শারীরিক অনুভূতি এবং ইন্দ্রিয়ের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘটে। আপনার চোখ এবং শরীর যে তথ্যটা দিল সেটার মাধ্যমে প্রত্যক্ষণ ঘটে। এই প্রত্যক্ষণটা আবার কি করে, প্রতিটি ব্যক্তির নিজস্ব অভিজ্ঞতা, শিক্ষা এবং বিশ্বাস দ্বারা প্রভাবিত হয়। যেমন আমি বললাম না যে আপনি একরকম ভাবে ঘটনাটা দেখলেন, আমি একরকম ভাবে দেখলাম। তার মানে আপনার শিক্ষা অভিজ্ঞতা, বিশ্বাস আপনাকে ওই রকম ভাবে দেখাইছে, আর আমার শিক্ষা অভিজ্ঞতা আমাকে আরেক রকম ভাবে দেখাইছে। আর এই প্রত্যক্ষণের মাধ্যমে কিন্তু আপনি আমি সিদ্ধান্ত নেই। ঠিক আছে, এই হলো। আর এই ভূমিকাটা, উপসংহারটা নিজের মতো করে পড়ে নিবেন। তা এই হলো 7টা পয়েন্টস। এটা কিন্তু নবম ব্যাচের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, 2টা প্রশ্ন আমরা পড়লাম। আচ্ছা, আর আর 8 মিনিট সময় আছে। আমি একটু কথা বলি, আপনারা একটু মনোযোগ দিয়েন ভাই এবং বোনেরা। সেটা হলো, প্রতিদিন কি 1 ঘন্টা ক্লাসের প্রয়োজন কি আছে? দেখা যাচ্ছে অনেক সময় আমরা 40 মিনিট ক্লাস করায়ও বা 35 মিনিট ক্লাস করে অনেক কিছু শিখে ফেলি। কারণ হচ্ছে একই দিন দেখেন, এই 3rd সেমিস্টার, 2nd সেমিস্টার, 1st সেমিস্টার, 3 সেমিস্টারের ক্লাস থাকে। আবার হচ্ছে এই যে ব্যাচের পরীক্ষাটা চলে আসে সেই ব্যাচের একটু বেশি সময় নিয়ে ক্লাস হয়। যেমন 8ম ব্যাচের 2nd সেমিস্টারের পরীক্ষা রুটিন খুব শীঘ্রই, আবার 9ম ব্যাচের আপনাদের যারা আছেন তাদেরও পরীক্ষা খুব শীঘ্রই। তা আমরা একটু চাচ্ছি যে 30 মিনিটের অথবা 40 মিনিট করতে, 1 ঘন্টার জায়গায়। তো এই ব্যাপারে আপনাদের মতামত যদি এখন কেউ দিতে না চান, অবশ্যই গ্রুপে লিখে দিবেন। ঠিক আছে, তা আমরা এভাবে সময়টা একটু ইয়ে করতে চাচ্ছি। আর মাহমুদা আপা, আপনি একটা মেসেজ লিখছিলেন, টাইমটা কি একটু এলোমেলো করতে চাচ্ছিলেন? জি ভাইয়া, একটু টাইমটা কারো যদি আপত্তি না থাকে চেঞ্জ করলে ভালো হয়। তাহলে আপনি 10টার আগে আপনার, আসলে পসিবল হয় না। আচ্ছা মানে চাচ্ছেন 10টা। সামনে শীতের সময় কিন্তু রাত 10টা মানে অনেক রাত। যারা কর্মজীবী, দেখা যাচ্ছে অফিস করে সন্ধ্যার দিকে আসছেন, তারা কি 10টায় থাকতে পারবেন? এই ব্যাপারে একটু মতামত রাখেন। মাহমুদ আপা একটা কথা বলছেন, আপনারা যদি তার প্রেক্ষিতে একটা কথা না বলেন তাহলে তো হবে না। এই টাইম বেটার। জি, সোনিয়া আপা কি বলছেন? 9টা থেকেই ভালো হয় সবার 9টা জন্য। থেকে ভালো হয়। জি আচ্ছা, স্যার। আর কেউ? আচ্ছা, আর কেউ মতামত রাখবেন না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপা বলেন। ভাইয়া এই 9টা থেকে আমার মানে পসিবল বেশি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। শাহজাহান ভাই?
আলামিন ভাই কোন সেমিস্টারের ক্লাসটা, কোন সেমিস্টারের, কি দশম ভাই দশম? দশম এবং নবম দুইটা, কারণ আপনারা দশম এবং নবম দুই ব্যাচই এখন ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা পেন্ডিং আছে, জি। দুই ব্যাচের জন্যই। না তাইলে 10টা বেশি হয়ে যায়, আমার আরো আগে আর কি, যে এখন যা আছে সেটার মধ্যে থাকলে মনে হয় ভালো হয়, 10টা হলে একটু বেশি হয়ে যায়। ভাই বেশি হয়ে নয়টায় যায় না? 10টা হলে বেশি হয়ে যায়, 10টা হলে লেট হয়ে যায়, 9টায় ঠিক আছে। এটা ঠিক আছে না? জি আচ্ছা, জি বুঝতে জি। পারছি। এখন আসলে মাহমুদ আপা একটা কথা বলছিলেন, ওনার সমস্যার কারণে উনি, মাহমুদ আপা কিন্তু শুরু থেকে রেগুলার থাকেন এবং খুব মনোযোগ দিয়ে পড়া করেন, ঠিক আছে, কর্মব্যস্ততার মাঝেও। তো সবাই 10টা বলতেছেন, আসলে সবার চিন্তা করেই তো আমাদের করতে হবে। মাহমুদ আপা কি বলেন? জি ভাইয়া, সবার যদি না হয় আর কি করার, আমার ক্লাস রেকর্ডেড ক্লাস শুনতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে রেকর্ড ক্লাসগুলো আপনি রেগুলার শুনবেন, এবং আশা করি এই এই যে যে পড়াটা দিচ্ছি বা পড়াটা নিচ্ছি, আপনারা একটা প্রস্তাব, আপনাদের আমি সুন্দর একটা পরামর্শ দেই, সেটা হলো অফিস করে কারো পক্ষে বা সংসার করে কারো পক্ষে পড়া সম্ভব না। পরীক্ষার আগের দিন আপনি আহ মানে সর্ষে ফুল দেখবেন কোনটা রেখে কোনটা পড়বেন। এই জন্য আমরা যে প্রতিদিন সপ্তাহে যে 3টা ক্লাস হয়, যদি আপনারা চান 3টা থেকে 4টা দেবো, সমস্যা নাই। 6টা যদি চান, 5টা যদি চান, তাও দেবো, ঠিক আছে। কারণ এবং টাইম থাকবে 30 মিনিট, 30 থেকে 40 সর্বোচ্চ। প্রতিদিন 30 মিনিট করেও যদি আপনি বসেন, মানে বাচ্চারা যেরকম পড়া দিলে পড়ে, না দিলে পড়ে না, আমরা যারা কর্মব্যস্ত তাদের কিন্তু দশাটা ওই রকম। আপনারা যদি আমার পড়াটা ওইভাবে প্রতিদিন 2টা 3টা প্রশ্ন পড়াচ্ছি, ওই প্রশ্ন আমার কাছ থেকে শুনেন, বাসায় গিয়ে আরেকবার যদি দেখতে সময় পান দেখলেন, না দেখতে পেলে সমস্যা নাই। আপনি আমার কাছে এসে আপনি বারবার আমার মনোযোগ দেন, তাহলে আপনার সমস্ত প্রশ্ন পড়া হয়ে যাবে। আমি এটা পূর্বের অভিজ্ঞতার আলোকে বলতেছি, ঠিক আছে। কারণ আমরা তো অনেকদিন ধরে, আমরা প্রায় 160তম ক্লাস করতেছি না, আমরা অনেকদিন ধরে বলতেছি, দেখতেছি এরকম হয়, ঠিক আছে। কাজেই সবাই রেগুলার থাকার চেষ্টা করবেন, আর যারা একান্তই পারবেন না, মাহমুদা আপা সময় করে যদি পারেন থাকবেন যেখানে যে পরিস্থিতি থাকেন, আর যারা পারবেন না একান্তই ভিডিও গুলো দেখবেন, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি, আর 5-6 মিনিটের মধ্যে আরেকটা প্রশ্ন আপনাদের পড়াবো। অল্পনা আপা কিছু বলবেন? বলতেছি ভাইয়া, ক্লাস আর একটা দুইটা দিন বাড়ালে ভালো হয়, কারণ পরিসংখ্যানটা প্র্যাকটিসের বিষয় আছে। ভাইয়া আচ্ছা, বন্ধের পরিসংখ্যান, জি জি, দিনগুলোতে, ভাইয়া বলছিলাম ব্যাস। বন্ধের দিনে কি ক্লাস বসে যায়? হ্যাঁ সম্ভব, সেটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের রেসপন্সের উপর নির্ভর করতেছে। অনেক সময় আমার কিন্তু ডেকে ডেকে আনা লাগে, মানে বারবার মেসেজ দিয়ে আনা লাগে, ঠিক আছে। আপনারা রুটিনটা, শিডিউলটা একটু মনে রাখবেন। আমি ল্যাপটপের সামনে সবসময় থাকা লাগে, আপনারা জানেন, ঠিক আছে। দিনের মধ্যে 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমাই, বাকি টাইমটুকু নাওয়া খাওয়া বাদ দিয়ে বাকি টাইম টেবিলেই থাকা লাগে। এই জন্য যখন খুশি তখনই আমি ক্লাস নিতে পারবো, তবে আগে থেকে শিডিউল করা লাগবে, ঠিক আছে। ভাইয়া ঠিক আছে, ফ্রাইডে আর স্যাটারডেতে যদি ক্লাস থাকে তাহলে একটু সুবিধা হবে। হ্যাঁ সমস্যা নাই। তবে শুক্রবারের দিন হয় কি, আমাদের ওই যে ভার্সিটিতে ক্লাস, ওপেন ইউনিভার্সিটি মূল ক্যাম্পাসে ক্লাস তো থাকে একবারে, দেখা যাচ্ছে ওই 5টা পর্যন্ত, সকাল 8:30 থেকে শুরু করে 5টা, 5:30, 3:30, 4:30 পর্যন্ত থাকে, ঠিক আছে। তখন আবার ওই বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। আসার পরে আবার দেখা যায় রাত্রে কোনো স্যার যদি ক্লাস নিতে না পারে, রাত্রে নেই। এই জন্য শুক্রবারটা আসলে আমি নিজেই মানে বাইরে থাকি আর কি, বুঝতে পারছেন। তারপরও শুক্রবারে অপশনাল, যেমন আমাদের ক্লাস শেষ হয়ে গেছে 3rd সেমিস্টার, এখন শুক্রবারে হয়তো সামনের দিনগুলোতে পারবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে শুক্র এবং শনিবারটা রাখবো, যাতে সবাই থাকতে পারেন ছুটির দিনগুলো। থ্যাংক জি ইউ, খুব ভাইয়া। সুন্দর একটা পরামর্শ আসলো যে ছুটির দিনে ক্লাস, ঠিক আছে। ঠিক আছে অল্পনা আপা, মাহমুদ আপা, তাহলে টাইম বাড়াই দেবো, ক্লাস বাড়াই দেবো, ওকে। এবার 3 নম্বর প্রশ্নটা আপনারা একটু দেখেন, 2 মিনিটের মধ্যে এটা একটু শেষ করে দেই। এই প্রশ্নটা কাদের জন্য ইম্পর্টেন্ট বলে দেই। এই প্রশ্নটা নবম ব্যাচের জন্য ইম্পর্টেন্ট। যদি নবম ব্যাচে না আসে, তাহলে দশম ব্যাচের ভাই বোনেরা এটা কিন্তু মাপ পাবেন না, এটা আসবে তাদের। তাহলে 2 ব্যাচই দেখেন। ব্যক্তিত্ব কি, আর ব্যক্তিত্বের নির্ধারক গুলো আলোচনা করো। নির্ধারক কিন্তু অনেকগুলো নাই, মাত্র 2টা। এখানে যতটুকু আছে ছোট্ট করে আপনি ততটুকু লিখেন, খাতা ভরে যাবে। আমরা পড়ি, প্রথমে ব্যক্তিত্ব কাকে বলে 2টা প্যারাগ্রাফে লিখবেন। একটা জিনিস বলে রাখি, যদি বড় প্রশ্নের আগে ছোট করে কোনো প্রশ্ন থাকে, সেটাকে আপনি কম গুরুত্ব দিবেন না, ঠিক আছে। সেটাকে কিন্তু ওর যে মান, ব্যক্তিত্ব কি, ওটাকে ধরে নেন আপনি 3 মার্কস। ওই 3 অনুযায়ী আপনি কিন্তু এটাকে 2টা প্যারাগ্রাফ দিয়ে, একটা প্যারাগ্রাফ দিয়ে মোটামুটি ভালোভাবে লিখবেন। আমরা পড়ি, ব্যক্তিত্ব বলতে বোঝানো হয় একটি ব্যক্তির স্বতন্ত্র, স্বতন্ত্র মানে বুঝছেন, মানে পৃথক, মানসিক,
আবেগীয়, আচরণগত, তিনটা জিনিস। কি কি? মানসিক, আবেগীয় ও আচরণগত বৈশিষ্ট্য সমূহের সামগ্রিক রূপ। মানে ব্যক্তিত্বটা কি? একজন ব্যক্তির, স্বতন্ত্র ব্যক্তির তিনটা জিনিস, মানসিক, আবেগীয় এবং আচরণগত বৈশিষ্ট্যের সামগ্রিক রূপ, মানে তিনটা মিলে যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। এতটুকু দিতেই হবে ব্যক্তিত্ব কাকে বলে আসলে, এই প্রথম বাক্যটা। এটি এমন এক ধরনের মনস্তাত্ত্বিক গঠন, ব্যক্তিত্বটা কিন্তু মনস্তাত্ত্বিক গঠন, যা কোনো ব্যক্তির চিন্তা, অনুভূতি, আচরণ, পারিপার্শ্বিক প্রতিক্রিয়া, চারটা জিনিস গঠন করে। কি কি? চিন্তা, অনুভূতি, আচরণ, পারিপার্শ্বিক প্রতিক্রিয়া তৈরি করে। ক্লিয়ার? দ্বিতীয় প্যারায় কি আছে? যদি কেউ একান্তই না পারেন, প্রথম প্যারাগ্রাফটা দিতে পারলেই ব্যক্তিত্বের সংজ্ঞা হয়ে যাবে। এইটুক সুন্দর করে লিখলেই 3-এর মধ্যে আপনি 2.5 পেয়ে যাবেন। ব্যক্তিত্ব হলো মানুষের আচরণগত ছাঁচ যা তাকে অন্যদের থেকে আলাদা করে। এটি আমাদের চিন্তা, অনুভব এবং আচরণের ধারাকে নির্ধারণ করে। তাই ব্যক্তিত্ব বুঝতে পারা মানে হলো, লাস্টের বাক্যটা খুব ইম্পর্টেন্ট, ব্যক্তিত্ব বুঝতে পারা মানে হলো একজন মানুষকে গভীরভাবে জানা, যা শিক্ষা, কর্মজীবন, সম্পর্ক কিংবা নেতৃত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এমন এমন বাক্য দিবেন লেখার মধ্যে যা স্যারের চোখ আটকে যায়। এই লাস্টের বাক্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই বাক্যটা দিয়ে দিবেন। ওকে, এবার দেখেন ব্যক্তিত্বের নির্ধারক কয়টা? 2টা। মানে কি নির্ধারক? মানে কি বলেন তো? যে জিনিসটা আমাদের কোনো বিষয়কে নির্ধারণ করে দেয় তাকেই নির্ধারক বলে। ব্যক্তিত্বটা নির্ধারণ করে দেয় 2টা জিনিস। একটা হলো বংশগতি। বংশগতি মানে আপনার চোখের চুলের রং যেমন, এটাও বংশগতি। আমরা পড়ছিলাম না একটু আগে, উপরে যাচ্ছি দেখেন, আমরা কি পড়ছিলাম একটু আগে? এই যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্য 4টা পড়ছিলাম না? এইগুলো হচ্ছে বংশগতির বৈশিষ্ট্য, আর শিক্ষার মাধ্যমে পাই এইগুলো। তাহলে এখানে কি বলছে দেখেন, ব্যক্তিত্বের নির্ধারক 2টা। একটা হচ্ছে বংশগতি, মানে বংশের মাধ্যমে বা বাবা মার মাধ্যমে আপনি যে চোখের রং, শারীরিক গঠন, গায়ের রং পাইছেন, ওটাও আপনার ব্যক্তিত্ব নির্ধারণ করবে, শারীরিক বৈশিষ্ট্যটা। ঠিক আছে? তারপরে আপনার আচরণগত যে বৈশিষ্ট্য, যেটা বাবা মার কাছ থেকে পাইছেন, সেটাও আপনার ব্যক্তিত্ব নির্ধারণ করবে। ঠিক আছে? এখানে এই কথাগুলো লেখার পরে আপনি লিখবেন, মনোবিজ্ঞানীরা মনে করেন বংশগতির মাধ্যমে প্রাপ্ত বৈশিষ্ট্যগুলো ব্যক্তির বিকাশের মূল ভিত্তি। মনোবিজ্ঞানীরা কি মনে করেন? এভাবে লিখবেন। হ্যাঁ, তাহলে হলো এই প্যারাগ্রাফটা। দ্বিতীয় প্যারাগ্রাফে বলছে পরিবেশ। আপনার ব্যক্তিত্ব আপনার বাবা মার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে যেটা পাইছেন সেটা নির্ধারণ করবে, আর আপনার পরিবেশটা নির্ধারণ করবে, আপনি কোন পরিবেশে আছেন। আপনার সন্তান কোনো কারণবশত দেখা যায় না যে এক সন্তান হারাই গেছে, অন্য দেশে লালিত পালিত হয়েছে, সেই সন্তানের ব্যক্তিত্ব কি আপনার পরিবেশের মতো হবে? আপনার সন্তান কিন্তু আপনার ব্যক্তিত্ব পায় নাই। কেন? কারণ সে জন্মের পরে সে ইউরোপ আমেরিকায় বড় হয়েছে। ঠিক আছে? কাজেই তার সাথে আপনি যখন 20 বছর পরে দেখা হবে, তখন আপনার সাথেই তার মিশতেছে না ব্যক্তিত্বে। ঠিক আছে? তার মানে ব্যক্তিত্ব শুধু বংশগতি নির্ধারণ করে দেয় না, পরিবেশও ভূমিকা আছে। পরিবেশ হলো সেই বাহ্যিক এবং সামাজিক উপাদান যা একজন ব্যক্তিত্বকে ঘিরে রাখে এবং তার উপর প্রভাব ফেলে, যেমন পরিবার, সমাজ, শিক্ষালয়, জলবায়ু ইত্যাদি। জন্মপূর্ব বা জন্ম পরবর্তী উভয় পরিবেশই মানুষের মানসিক এবং আচরণগত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন একটা কথা, আমি এখানে কিন্তু একটা কথা বলছি যে এই লাস্টের বাক্যটা ইম্পর্টেন্ট। এখানে আর একটা বাক্য বেশি ইম্পর্টেন্ট, সেটা কি দেখেন, জন্মপূর্ব এবং জন্ম পরবর্তী। মানে কি? মায়ের পেটে থাকা অবস্থায় যে পরিবেশটা, সেটাও কিন্তু আমাদের মানসিক এবং আচরণগত বিকাশ বা গঠনে ভূমিকা রাখে, আমরা জানি। ঠিক না? কাজেই মায়ের পেটে থাকা অবস্থায় যে পরিবেশটা পাচ্ছেন, মায়ের আচার আচরণ আপনাকে যেমন গ্রাস করবে, জন্মের পরের পরিবেশটা আপনাকে গ্রাস করবে। কাজেই ব্যক্তির পরিবেশ দুইটা পরিবেশ ব্যক্তির ব্যক্তিত্বকে প্রভাব নির্ধারণ করে। ঠিক আছে? এই হলো 2টা পয়েন্ট যদি আপনি বুঝে বানায়ও লেখেন তাহলে ভালো মার্কস পাবেন। উপসংহারে কি আছে? ব্যক্তির বিকাশে পরিবেশ মুখ্য ভূমিকা পালন করে। ব্যক্তির বংশগতি যাই হোক না কেন, তাকে যদি উপযুক্ত পরিবেশে রেখে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া যায়, তবে ব্যক্তির কাঙ্ক্ষিত বিকাশ সম্ভব। এই যে একটা মতামত, আপনি এখানে চাইলে বানাই নিজের মতন করে কিছু লিখতে পারেন উপসংহারে। তাহলে আজকে আমরা 3টা প্রশ্ন পড়লাম, কালকে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন নেক্সট ক্লাসে আমরা পড়বো। ঠিক আছে? তা আজকে এই পর্যন্তই। আচ্ছা, আমাদের মনে হচ্ছে যে 30 মিনিটে একটু মানে তাড়াহুড়ো লেগে যাবে, হয়তো 30 মিনিটের জায়গায় ক্লাসগুলো বোধহয় 40 মিনিট করলে ভালো হয়। যেমন ঠিক না? জি ভাই, একটু 40 মিনিট করলে একটু ভালো হয়, 40-45 মিনিট এরকম। আচ্ছা, 40 মিনিট। আচ্ছা, ঠিক আছে, তাহলে 40 মিনিট করি কেমন হয়? মানে 45-5 মিনিট একটু সেভ করা দরকার। আপনারা মনে রাখবেন ক্লাস 40 মিনিট হবে।
40 ওকে মিনিটে আমরা আশা করা যায় 3-4টা প্রশ্ন পড়ে ফেলতে পারবো। একটা অধ্যায় 3-4টা প্রশ্ন পড়া, এটার পরে কিন্তু আর থাকে না, মনোযোগ থাকে না। ঠিক আছে, তাহলে রুটিনটা এইভাবেই হবে আজকে যে সিদ্ধান্তগুলো আসলো। ভাই তো ঠিক ক্লাস কি আছে, আরেকটা বাড়ানো যায়? আল্লাহ সবাইকে ভালো রাখুক। জি সাইফুল ভাই, ক্লাস কি আরেকটা বাড়ানো যায়? ফার্স্ট সেমিস্টারে? এই নবম বে দশম বে জি হ্যাঁ 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 দুটোই আর হ্যাঁ কি। হ্যাঁ 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 আরেকটা ক্লাস, হ্যাঁ, যে মাহমুদ আপা আর সোনিয়া ইয়া আপা বললেন, অল্পনা আপা বললেন যে একটা ক্লাস বাড়ানোর জন্য। ঠিক আছে সাইফুল ভাই, তাহলে একটা ক্লাস বাড়াবো। সেটা শুক্র শনিবার করলে কেমন হয়? শুক্রবারে, শনিবার তো এমনিতেই ক্লাস আছে, শুক্রবারে করি। স্যার, শুক্রবার তো আমাদেরও ক্লাস থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা একটা বিষয় কিন্তু, কারণ শুক্রবারে অফলাইনে যেমন ভার্সিটিতে ক্লাস থাকবে প্রত্যেকের, আবার রাত্রেও ক্লাস থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা শনিবারের দিন একটা ক্লাস বেশি দেওয়া যায় কিনা? জি স্যার, এটা ভালো আচ্ছা হয়। দেখা, হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি একটা ক্লাস অন্য বারের দিনে, রবি মঙ্গল বৃহস্পতিবার একটা ক্লাস বাড়ানো যায় কিনা। ঠিক আছে, যেহেতু আপনাদের নবম ব্যাচের যারা আছেন পরীক্ষা চলে আসছে। ঠিক আছে, ওকে। আর আজকে আমরা যে ক্লাসগুলো কিন্তু ফার্স্ট সেমিস্টারের ক্লাসগুলো কিন্তু শুধু নবম ব্যাচের জন্য না, দশম এবং নবম উভয় ব্যাচের জন্য। তা ঠিক আছে এই পর্যন্ত। আর সেকেন্ড সেমিস্টারের ক্লাস কিন্তু আমরা এখনই 40-এ শুরু করবো, 9:40-এ। ঠিক আছে, মাঝে কিছুদিন বিরতি দিয়ে আবার শুরু করতেছি। যারা আমাদের সাথে ছিলেন শুরু থেকে, সেকেন্ড সেমিস্টারের ক্লাসগুলোতে আজকের থেকে শুরু করলে আপনার প্রথম থেকে থাকা হবে, প্রথম অধ্যায় থেকে আপনি পাবেন। ঠিক আছে, এরপরে কিন্তু আমরা রিপিট করবো না ক্লাসগুলো, কারণ আমাদের পরীক্ষা খুব শীঘ্রই হবে। কাজে আজকে থেকে যারা থাকবেন তাদের ভালো হবে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ঠিক ভাই। আছে, কেউ কিছু না রেখে দেবো। জি ওয়ালাইকুম আসসালাম।